প্রচুর পরিমাণে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। প্রায় 90 লাখের মতো সংখ্যাটা তাদেরকে বাইরে রেখে এবার ভোটের লাইনে দাঁড়িয়েছে বাংলা। তাহলে এইগুলোর কি হবে এবার, যেগুলো এই অ্যাপিলেটেড ট্রাইব্যুনালে রয়েছে সেগুলোর মীমাংসা কি হবে, বা মীমাংসা হলেই বা কি হতে পারে? দেখুন, ট্রাইব্যুনালে যা আছে, ট্রাইব্যুনাল তো ট্রাইব্যুনালের ফাংশন করবে, সেটা সুপ্রিম কোর্টের অর্ডারে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে এবং সেই ট্রাইব্যুনাল একটু স্লো হয়তো চলছে। এতদিনে বোধহয় 2000 বা 1500 কিছু একটা বেরিয়েছে, এরকমই 2000 মতো। হ্যাঁ, এগুলোই আপনার 27 লাখ পর্যন্ত হতে যে সময়টা লাগবে, কতটা তাড়াতাড়ি ফাংশন করছে বা কতটা ম্যান পাওয়ার থাকছে বা কতটা লজিস্টিক পার্ট থাকছে তার উপর একটু নির্ভর করবে যে কতটা সময় লাগবে। বাট ওই রেটে যেটা হয়েছে, ধরুন 1500-এর মধ্যে মেজরিটি নাম এসেছে, আমি যেটা তথ্য পেলাম। তো সেখান থেকে ইভেনচুয়ালি যারা তাদের মধ্যে ওই ট্রাইব্যুনালকে স্যাটিসফাই করতে পারবে, যেটা মেজরিটি দেখলাম পাচ্ছে এই সংখ্যাটার মধ্যে, তাদের নাম আবার ফিরে চলে আসবে। তাহলে এই যে জয়মাল্য বাগচি বলেছিলেন যে ভোট না দিলে কারোর, একবার যদি ভোট না দেয় কারোর নাগরিকত্ব যায় না, কিন্তু তারপরেও তিনি বললেন যে অতি বেশি লোককে বাইরে রেখে ভোটের লাইনে দাঁড়ানো যায় না, সেক্ষেত্রে ভোটটা পিছিয়ে দেওয়া হতে পারে বা এরকম কিছু একটা শুনতে লাগছিল। কিন্তু সত্যি সত্যিই তো সেটা হলো। কিন্তু এই যে 10% যদি ফারাক হয় তাহলে কোনো প্রভাব পড়বে না, কিন্তু মতামতের ফারাক যদি তার থেকে বেশি হয়, 20% বা 30% হয়, আর জয়ের ব্যবধানটা যদি 10% হয়, তখন তাহলে ফারাক পড়বে। তাহলে যে যে কেন্দ্রগুলোতেই ফারাকটা হবে সব জায়গাগুলোতে কি আবার রিপোল হবে? এটা দেখুন, খুব ইন্টারেস্টিং। এর আগেও এটা নিয়ে আমরা একবার আলোচনা করেছিলাম। ফার্স্ট 1 নম্বর বলি, ওই যে এবারে ভোট না দিলে পরের বারে ভোট দিলে কোনো অসুবিধা নেই, বা এই যদি 2% বা 3% যদি দেখা গেল ভোটের ব্যবধান আর নাম কাটা গেছে তার চেয়ে বেশি পার্সেন্টেজ, তখন ভেবে দেখা হবে এটা অর্ডারে রিফ্লেক্ট করছে কিনা আমি জানি না। যতক্ষণ না অর্ডারে রিফ্লেক্ট করছে, আবার আপনাকে বলি, কোর্টে বহু কথাবার্তা হয়, মানে কাউন্সিল অনেক কথা বলে, লয়াররা আমরা অনেক কথা বলে, জজ সাহেবও তখন মন্তব্য করে, সমস্ত কিছু কিন্তু রেকর্ডেড হয় না। বাট এটা জজ সাহেব যদি অর্ডারে না থাকে, রেকর্ডেড হোক না হোক, এটা একটা ভ্যালিড পয়েন্ট আপনি যেটা বললেন, যে দেখা গেল 3000 নাম কাটা গেছে, ভোটের পার্সেন্টেজ মানে ব্যবধান 2000, তাহলে সে কি সুপ্রিম কোর্টে গেলে আবার ওটাকে রিপোলিংয়ের জায়গায় আসবে? এটা একটা লিগ্যাল হতে পারে। আবার কি রিপোলিং কল করার জন্য আবেদন সুপ্রিম কোর্টে যদি জমা পড়ে তাহলে কি হবে? ইলেকশন কমিশন তখন তাহলে কি করবে? ইলেকশন কমিশন, দেখুন, এই যদি পিটিশন হয় তখন এক্স্যাক্টলি ওই ফিগারটা দেখে, এটাও একবার আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা, সেটা হচ্ছে যে ভোটার সংখ্যা কাটা গেছে সেই ভোটার কি যে হেরেছে তাকেই দিত সবাই? এটা তো আপনি বলতে পারবেন না। তো সবতি এরম একটা অ্যাবস্ট্রাক্ট ধারণার উপর বেশ করে আপনি আবার এত বড় একখানা মেশিনারি, বড় খরচ সাপেক্ষ তো একদম, এবং এত মানুষকে জড়ো করা, ইলেকশনটা পিসফুলি হয়েছে। তো সবতি এই এত বড় ঘটনা একটা মানে যেটা ইম্যাজিনারি থিংয়ের উপর বেশ করে আমার মনে হয় না আর একবার করার মতন কোনো জায়গা থাকবে। কারণ কি ঘটতে, তাতে যে রেজাল্ট চেঞ্জ হবে ইউ ডোন্ট নো, ঠিক ঠিক, তার মার্জিন তো আরও বেড়ে যেতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টের এই যে বক্তব্য, একটা লোককে বাইরে রেখে আমরা ভোটে যাব না, এটা শুধুমাত্র একটা মানুষের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না, এটা তার আবেগও বটে। এই কথাগুলো তো সুপ্রিম কোর্ট বারবার করে বলেছে, কিন্তু শেষ পর্যন্ত এত লোককে বাইরে রেখেই পশ্চিমবঙ্গের মানুষ ভোটে দাঁড়িয়েছে। তাহলে এবার কি হবে? যাদের নামগুলো অ্যাপিলেটেড ট্রাইব্যুনালে রয়ে গেল তাদের কি হবে? নতুন করে কি নাম তোলা হবে, নাকি এই মুহূর্তে আর পুরো বিষয়টা পুরো গুরুত্বহীন হয়ে গেল? না, গুরুত্বহীন হয়তো দেখুন সাবজেক্ট ওয়াইজ আমার আপনার কাছে হতে পারে, বা আরও কিছু অথরিটিতে হতে পারে, বাট যে মানুষগুলো ধরুন জেনুইন, তারা তো করবে, তো তাদের সামনের প্রসেসগুলোতে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাতে দুটো রাস্তা থাকবে, একটা হচ্ছে ট্রাইব্যুনাল কি করলো, ট্রাইব্যুনাল তো মেজরিটি যদি বের করে দিল তাহলে তো তাদের নাম চলে আসলো, যদি না আসে তারা ট্রাইব্যুনালের অর্ডারটার এগেনস্টে হাইকোর্টে যেতে পারবে, হাইকোর্ট যদি তাদের ফেভারে আবার না যায় তখন তারা সুপ্রিম কোর্টে যেতে পারবে, অথবা এটা তাদের হাতে আর একখানা রাস্তা থাকবে যে আমি একদম ফর্ম 6 ফাইল করে নতুন করে আমার ডকুমেন্ট, মানে সেই দ্বারস্থ হচ্ছে কোর্টের দ্বারস্থ হতে হবে, অলরেডি কোর্টের দ্বারস্থ, ট্রাইব্যুনাল ইজ কমপ্লিটলি কোর্ট। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে তিনি যখন এসআইআর এর বিরোধিতা করে গেছেন, বলেছেন ইলেকশন কমিশনের অফিস পর্যন্ত ঘেরাও করবেন,
তারপরে দেখা যাচ্ছে যখন ফল বেরোচ্ছে তিনি তখন বলছেন আমাকে জোর করে হারানো হয়েছে, আমরা হারিনি। মানে তারপরে তিনি আইপ্যাকে যখন প্রতীক জৈনের বাড়িতে ইডি গেল, উনি সেখানে পৌঁছে গিয়ে ফাইলপত্র নিয়ে বেরিয়ে এলেন। যখন প্রতীক জৈনের অফিসে গেল, তিনি সেখান থেকেও ফাইলপত্র নিয়ে কাগজপত্র গাড়িতে তুললেন। এবার বিষয় হচ্ছে বারবার যদি কোনো কাজে এরকম হস্তক্ষেপ করা হয় রাজ্যের তরফ থেকে, যদি সেন্ট্রাল এজেন্সির তদন্তে বারবার হস্তক্ষেপ করা হয়, সেটা কি আইন লঙ্ঘনের চোখে পড়ে? আইনত কি বলা আছে? দেখুন, আপনি যেই হন কোনো রকম আর অথরিটি, একটু যোগ করে দিই, আর এবার বলছেন আমি ইস্তফা দেব না, মানে ওইখান থেকে শেষ পর্যন্ত যে কোনো অথরিটির লফুল কন্ডাক্ট অফ বিজনেস, সে যে কাজটা সে লফুলি করতে পারে, আইন মেনে করছে, সেই কাজে বাধা দেবার অধিকার কারোর থাকে না, মানে সে যেই হোক কারোর থাকে না। তো এটা নিয়ে আগেও আমরা মানে কথা বলেছি বা সবাই কথা বলেছে, সেটা হচ্ছে যে ওই যখন কোনো এজেন্সি রেড করছে সেখানে চিফ মিনিস্টার হিসেবে ঢোকা বেরোনো, ইনি একটা ক্লেম করছেন যে না আমার পার্সোনাল যেটা রিলেটেড, নট রিলেটেড টু দ্য ইনভেস্টিগেশন পার্ট, সেই জন্য আমাকে ঢুকতে দিয়েছে, সেই জন্য আমাকে নিয়ে বেরোতে দিয়েছে। ইডি বলেছে যে না উনি ইনক্রিমিনেটিং ডকুমেন্ট নিয়ে গেছে। তো এই যে পার্টটা, এটা একজনের অভিযোগ অপর পক্ষের দিকে, অপর পক্ষ অভিযোগ করছে আর একজনের দিকে, এটা পার্ট। বাট আইনের জায়গাটা খুব পরিষ্কার, কেউ যদি প্রমাণ করতে পারে যে না আমার কাজে বাধা দিয়েছে, এজেন্সির ক্ষেত্রে বলি, তাহলে কিন্তু এটা একেবারেই বেআইনি কাজ এবং তার জন্য তার যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর ফেস করতে হবে। একদম উল্টোটা হলে আমাদের দেশে কিন্তু এজেন্সিকে একখানা বিশ্বাস করা হয়, আমাদের আইন তাই বলছে। একদম। আমি যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম, আমি সেই জায়গাটা একবার যাব। আমরা যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম যে 8ই মে কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, আমরা এই প্রশ্নটা করেছিলাম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পদত্যাগ করবেন না। তাহলে কি আইনত শুভেন্দুর মুখ্যমন্ত্রী পদের শপথ নেওয়া অসম্ভব? আমরা এই উত্তরগুলো আজকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু এই ভোটটা হয়ে যাবার পর তারপরেও যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকে, তাহলে সেগুলোকে কি করা হবে সেটা যেমন বড় প্রশ্ন, তেমনি ইডির কেসটার কি আর কোনো মেরিট থাকবে, নাকি ইডি এবার ওই সূত্র ধরে, যেহেতু মুখ্যমন্ত্রীর জন্য একটা স্পেশাল অ্যাক্ট রয়েছে, আপনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী আর সাধারণ মানুষের মধ্যে একটা পার্থক্য, তার জন্য একটা স্পেশাল আইন রয়েছে, একটা অ্যাক্ট রয়েছে, কিন্তু তিনি যখন মুখ্যমন্ত্রীর গদি থেকে সরে আসছেন তখন সেই স্পেশাল চেয়ার আর অ্যাক্টটা তো থাকছে না। তাহলে কি ওই সূত্র ধরে ইডি তাকে গ্রেফতার করতে পারে? না, আইনের জায়গাটা হচ্ছে যখন কোনো ঘটনা ঘটছে সেই সময়কার তার সমস্ত পজিশন বা স্ট্যান্ড, সেই সময় যদি মুখ্যমন্ত্রী হিসেবে আমার ওই কাজ করাটা লিগ্যাল হয়, তাহলে আজকে মুখ্যমন্ত্রী নেই বলে সেই সময় ভুল হয়েছে তা নয়। আর যদি ইললিগাল হয়, আমি মুখ্যমন্ত্রী থাকাকালীনও ইললিগাল কাজ করেছি। আচ্ছা, এই জায়গাটা খুব পরিষ্কার। আর মামলা বা অফেন্স পলিটিক্যাল পরিস্থিতি চেঞ্জ বা সরকার চেঞ্জের উপর নির্ভর করে না। একটা এফআইআর থাকলে বা তার বিরুদ্ধে অভিযোগ থাকলে, সেই অভিযোগ কিন্তু সে ক্ষমতা থেকে চলে গেলে আর অভিযোগ থাকে না, বা ক্ষমতায় আসলে অভিযোগ থাকবে না, এরকম নয়। ওনার বিরুদ্ধে অভিযোগের মামলা কিন্তু চলতে থাকবে। আচ্ছা, তাহলে অর্থাৎ কি হবে? তাহলে 7 তারিখের পর কি হবে? রাষ্ট্রপতি শাসন জারি হবে, নাকি রাজ্যপাল তিনি নিজের ক্ষমতা বলে পশ্চিমবঙ্গকে চালাবেন আগামী 2 দিন, সেটা কিন্তু সময় বলবে। কিন্তু এখন কতটা মেরিট থাকবে এসআইআরে? তাহলে কি ফর্ম 7 ফিল আপ করে, ফর্ম 6 ফর্ম 7-এ হচ্ছে নাম্বার যায়, তার মানে ফর্ম 6 ফিল আপ করে কি আবার নতুন করে নাম তোলা হবে? এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন, কারণ এত পরিমাণ লজিক্যাল ডিসক্রিপেন্সি বাঁচতে গিয়ে একেবারে অনেক সময়